স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আমরা আগের ভিডিওয়ে ভারতের নদ নদীর মধ্যে উত্তর ভারতের নদ নদী সম্পর্কে জেনেছিলাম। সেখানে গঙ্গা নদী, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদ সম্পর্কে জেনেছিলাম। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। আজ আমরা দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে জানব। দেখো, প্রথমেই দক্ষিণ ভারতের নদ নদী। দক্ষিণ ভারতের নদীগুলি তিন দিকে বয়ে গেছে। উত্তর দিকে গেছে চম্বল, বেতুয়া, কেন আর সোন। এগুলি যমুনা বা গঙ্গার উপনদী। চম্বল, বেতুয়া, সোন তিনটেই যমুনার উপনদী, আর যমুনা হচ্ছে আবার গঙ্গার প্রধান উপনদী। পূর্ব দিকে বয়ে গেছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এগুলি বঙ্গোপসাগরে পড়েছে। পশ্চিম দিকে বয়ে গেছে নর্মদা, তাপ্তি, এছাড়া অসংখ্য ছোট ছোট নদী, যেগুলি পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে উৎপন্ন হয়ে আরব সাগরে মিশেছে, যেমন মাভন্দী, মান্দোভি, শরাবতী, নেত্রবতী, পেরিয়ার, এই সমস্ত নদ নদী। তবে ভারতের যে উপদ্বীপীয় ভারতবর্ষ, ডেকান প্লেটু রিজিয়ন, সেখানে প্রধান বা উল্লেখযোগ্য যে সমস্ত নদীগুলি প্রবাহিত হয় সেগুলির মধ্যে হচ্ছে নর্মদা, তাপ্তি, এ দুটি পশ্চিম বাহিনী, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই নদীগুলা প্রবাহিত হয়ে থাকে। এবার দেখো, এখানে ছকের মাধ্যমে শর্টকাট দেওয়া আছে। নর্মদা, এটি পশ্চিম প্রবাহের দিক হচ্ছে পশ্চিম দিক, দৈর্ঘ্য হচ্ছে 1310 কিমি, উৎস হচ্ছে অমরকণ্টক, আর মোহনা খাম্বাত উপসাগর। প্রবাহিত রাজ্য কোন কোন? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। উপনদী হিরণ, বর্ণা, শঙ্কর, শক্কর। এবার এই নর্মদা হচ্ছে যে উপত্যকা, সেটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, বা রিফট ভ্যালি বলা হয়ে থাকে। ধোঁয়াধার জলপ্রপাত ও মার্বেল রক ফল এখানে দেখা যায়। এই নর্মদা নদীর কোনো উপনদী নেই, এই উপনদী বলছি, বদ্বীপ নেই এখানে, এই অঞ্চলে বদ্বীপ নেই। কেন বদ্বীপ নেই আমরা পরে আলোচনা করবো। তার তাপ্তি, নর্মদা এবং তাপ্তি নদী দুটি সমান্তরালে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দক্ষিণ ভারতের যত নদ নদী আছে, এই নদ নদীগুলোর মধ্যে এই দুটি নদী আলাদা, যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। বাদ বাকিগুলো সব পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে তাপ্তি নদীর দৈর্ঘ্য হচ্ছে 730, মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এটাও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে গেছে। এর উপনদীগুলো হচ্ছে পূর্ণা, বেতুল, শিপ্রা, আর এটিও গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরও কোনো বদ্বীপ নেই। এবার মহানদী, পূর্ব দিকে প্রবাহের দিক, এর দৈর্ঘ্য হচ্ছে 857 কিলোমিটার, ছত্তিশগড়ের সিউয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর উপনদীগুলো হচ্ছে মান্দো, শিবনাথ, ওং। মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি পূর্ব দিকে যেগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে সবগুলাতেই বদ্বীপ দেখা যায়। বদ্বীপ সৃষ্টি হয়েছে। রয়েছে বিখ্যাত মাটির বাঁধ হীরাকুদ। এই মহানদী নদীতেই আছে দীর্ঘতম বাঁধ, হীরাকুদ বাঁধ। এবার গোদাবরী, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, দৈর্ঘ্য 1465 কিলোমিটার, পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এর উপনদী পেনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং দক্ষিণ ভারতীয় গঙ্গাও বলা হয়। এই নদীর মোহনায় আবার বদ্বীপ আছে। ওকে, পরে দেখো, এই জায়গাটায় আমরা অলরেডি আগে একটা পড়েছিলাম যে এই বরাবর ককটকান্তি রেখা গেছে। এই বরাবর কোন রেখা গেছে? ককটকান্তি রেখা। এই ককটকান্তি রেখার উপরের নদীগুলোকে বলা হয় উত্তর ভারতের নদ নদী, আর নিচের নদীগুলোকে বলা হয় দক্ষিণ ভারতের নদ নদী। আর নিচের দক্ষিণ ভারতের নদ নদী এখান থেকে উৎপত্তি হয়ে এই বরাবর গেছে নর্মদা নদী। ম্যাপ পয়েন্টিংটা আমাদের হয়ে যাচ্ছে। আর ঠিক তার সমান্তরালে এই বরাবর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী। নর্মদা এবং তাপ্তি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাছাড়া গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, দেখো এবার কৃষ্ণা নদী, এটাও প্রবাহের দিক পূর্ব দিক, 1400 কিমি দৈর্ঘ্য, পশ্চিম ঘাটের মহাবালেশ্বর থেকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রবাহিত যে সমস্ত রাজ্য সেগুলো হচ্ছে মহারাষ্ট্র,
কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। উপনদী ভীমা, মুসি, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, কয়না। ওকে, বদ্বীপ সৃষ্টি হয়েছে এবং এই কয়নাতে বিখ্যাত ড্যাম যাকে কয়না ড্যাম বলা হয়, এই কয়না ড্যামে এই ড্যাম নির্ধারণের জন্য ভূমিকম্প হয়েছিল। এছাড়া শিবসাগর জলাধারও এখানে দেখা গিয়ে থাকে। এই মুসি নদীর তীরে আছে হায়দ্রাবাদ, বিখ্যাত শহর। ওকে, তারপর কাবেরী। কাবেরীও পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 805 কিলোমিটার। পশ্চিম ঘাটের তাল কাবেরী বা তালা কাবেরী থেকে এটা উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ভবানী, সুবর্ণবতী, অর্কবতী, শিমশা এই সমস্ত কাবেরীর উপনদী। পবিত্র নদী বলে এটি দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত। খুবই উর্বর বদ্বীপ থাকায় এটি ভারতের শস্য ভান্ডার নামেও পরিচিত। এই বদ্বীপ অঞ্চলটা, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলটা। অলরেডি আমরা দক্ষিণ ভারতের সমস্ত নদীগুলো পড়ে ফেললাম। এবার দেখো, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী, কিন্তু নর্মদা এবং তাপ্তি কেন পশ্চিম বাহিনী? আমি আগেই বললাম ম্যাপ পয়েন্টিং এ যে এই দুটি নদী পশ্চিম বাহিনী, নর্মদা এবং তাপ্তি, আর বাদ বাকিগুলা কি পূর্ব বাহিনী। দেখো, টার্সিয়ারি যুগে হিমালয়ের উত্থানকালে সমগ্র উপদ্বীপীয় মালভূমি পূর্ব দিকে হেলে পড়ে এবং ভূমিভাগের ঢাল অনুসারে নদীগুলি পূর্ব দিকে বয়ে যায়। এই সময় উপদ্বীপীয় মালভূমির ভারত উপদ্বীপীয় প্লেট উত্তরে চাপ দেওয়ার সময় হালকা বাঁক নেয়। ফলে ভারতের মাঝ বরাবর দুটি চ্যুতি রেখার সৃষ্টি হয় বা গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়, যাকে বলা হয় রিফ্ট ভ্যালি। আর এই রিফ্ট ভ্যালি বরাবরই নর্মদা এবং তাপ্তি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে চলে। এই পশ্চিম দিকে গিয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়। কিন্তু এক্ষেত্রে আগে সৃষ্টি হওয়া উপত্যকা যার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে নর্মদা এবং তাপ্তি নদী প্রবাহিত হওয়ায় এই নদীগুলি পশ্চিম বাহিনী, অন্যান্য সমস্ত নদী পূর্ব বাহিনী হওয়া সত্ত্বেও। তাহলে নর্মদা নদীতে আর তাপ্তি নদীতে বদ্বীপ নেই কেন? এই গ্রস্ত উপত্যকার খাড়া ঢাল এবং বদ্বীপ গঠনের জন্য প্রচুর পরিমাণে পলি চাই, নদীর দৈর্ঘ্য বেশি চাই এবং মোহনায় মৃদু ঢাল হতে হবে, নদী যেখানে সমুদ্রের সঙ্গে মিশবে, এই সমস্তগুলা কোনোটাই নেই। এবং যেহেতু পুরো অঞ্চলটা শক্ত কঠিন শিলা দ্বারা, গ্রানাইট শিলা দ্বারা গঠিত, তাই এই অঞ্চলে পলির পরিমাণ বেশ কম, তাই বদ্বীপ সৃষ্টি হয়নি। ওকে, এবার দেখো উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনা বা পার্থক্য উৎপন্ন। এই উত্তর ভারতের নদ নদীগুলো বেশিরভাগই হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, আর দক্ষিণ ভারতের নদ নদীগুলো হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল থেকে। উত্তর ভারতের নদ নদীগুলোর দৈর্ঘ্য বেশি, দক্ষিণ ভারতের নদ নদীর দৈর্ঘ্য কম। উত্তর ভারতের নদ নদীগুলো কিন্তু চিরপ্রবাহ, অর্থাৎ নিত্যবহ নদী, সবসময় জল থাকে, কারণ হিমালয়ের তুষার গলা জলে পুষ্টি লাভ করে, অর্থাৎ জল পাই চিরতুষার আবৃত অঞ্চলের জল। কিন্তু এই অঞ্চল উপদ্বীপীয় মালভূমি, তাই চিরপ্রবাহী নয়। আর উত্তর ভারতের নদ নদীগুলি বেশিরভাগই আদর্শ নদী, তিনটি প্রবাহই দেখা যায়। দক্ষিণ ভারতের নদ নদীগুলো আদর্শ নদী নয়। নদী সুদীর্ঘ অববাহিকা দেখা যায় এবং সুবিশাল, যেমন গঙ্গা নদী অববাহিকা। আবার এই নদীগুলির অববাহিকা দেখা যায়, তবে এগুলো আকারে অনেকটা ছোট হয়। হ্যাঁ, আর উত্তর ভারতের নদ নদীগুলির বেশিরভাগই বদ্বীপ আছে। কিন্তু দক্ষিণ ভারতের সব নদীতে বদ্বীপ নেই। ওগুলোতে সবগুলোতেই বদ্বীপ আছে, কিন্তু এগুলোতে সবটাতে বদ্বীপ নেই। অববাহিকায় কৃষি ও শিল্পে জনবসতি অনেক বেশি। আর এখানেও জনবসতি বেশি, তবে ওই উত্তর ভারতের তুলনামূলকভাবে একটু কম জনবসতি। ওকে, এই হলো আমাদের উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদী। এইবার দেখো, এখানে আছে হ্রদ রিজিয়ন। নদ নদী পড়লাম, জলসম্পদ বলতে আমরা হ্রদ, জলাশয়, পুকুর, খাল, বিল সবকিছুকেই বুঝি। তাই স্থলবেষ্টিত হ্রদগুলিকে দুটো ভাগে ভাগ করা, একটা মিষ্টি জলের হ্রদ আর একটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদের মধ্যে জম্মু কাশ্মীরের উলার হ্রদ, ডাল হ্রদ এবং হিমালয়ের সাঁত্তাল, ভীমতাল, পুনতাল এবং মণিপুরের লোকটাক হ্রদ। আর অভ্যন্তরে যে সমস্ত লবণাক্ত হ্রদ আছে, থর মরুভূমির সম্বর হ্রদ, যেটা রাজস্থান অবস্থিত, পুষ্কর, পাঁচভদ্র, দিদওয়ানা, লাদাখ অঞ্চলের প্যাংগং, শো, মোরারি প্রভৃতি। এবং উপকূল অঞ্চলে যে সমস্ত হ্রদ আছে তাদের মধ্যে চিল্কা, পুলিকট, কোল্লেরু, মেমনাদ, অষ্টমুদি, এগুলো কয়াল যদিও, তাই উপহ্রদগুলি বা কয়ালগুলি জল লবণাক্ত, কিন্তু কোল্লেরু মিষ্টি জলের হ্রদ। চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন। এবার জলাশয়। জলাশয় মানে বৃহত্তম জলের যে ভান্ডার, তাকে জলাশয় বলা হয়ে থাকে। নদী নিম্ন অববাহিকায় বদ্বীপ অঞ্চলে মাঝারি, ছোট, বড় একাধিক বদ্বীপ বা
জলাশয় গঠন করে, যেগুলো জীব বৈচিত্র্য রক্ষা করে এবং এই জলাশয়গুলোতে জলের ভান্ডার হিসাবে পরিচিত। এবার খাল, খালগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা নিত্যবহ খাল আর অনিত্যবহ খাল। মানব জীবনে খাল, জলাশয় এদের বিশেষ ভূমিকা আছে। অর্থাৎ এই খালের জলের মাধ্যমে বিরাট অঞ্চলব্যাপী ভারতের প্রায় 26% জমিতে খালের জলের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা গেল? এবং আজও ভারতের জলসেচের সব থেকে বেশি অংশ খালের জলের মাধ্যমেই করা হয়ে থাকে। তাছাড়া এই জলাশয়ের জল আমরা কি কি কাজে ব্যবহার করি? সেচ কার্যে তো মাত্র 3% ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া মাছ চাষ, বিভিন্ন জীব বৈচিত্র্য রক্ষা, এই সমস্ত কাজেও আমরা ব্যবহার করি। হ্রদের জল তো চিল্কা আর লোকটাক হ্রদ, এই সমস্ত হ্রদে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে, বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য গড়ে উঠেছে। এবার ভারতের কয়েকটি বিখ্যাত সেচ খাল, যে সমস্ত সেচ খালগুলা ভারতবর্ষে দেখা গিয়ে থাকে, এই সেচ খালগুলোর মধ্যে দেখো উত্তরপ্রদেশে কোথায় আছে? উত্তরপ্রদেশে যে সমস্ত সেচ খালগুলো আছে তার মধ্যে হচ্ছে উচ্চ গঙ্গা খাল, নিম্ন গঙ্গা খাল, সারদা খাল, পূর্ব যমুনা খাল, আগ্রা খাল, বেতোয়া খাল। আর পাঞ্জাবে উচ্চ বাড়ি দোয়াব, সিন্ধ, বাঁকড়া খাল, হরিয়ানায় যমুনা, এই সমস্ত খালগুলো আছে। এবং পশ্চিমবঙ্গে দামোদর খাল, মেদিনীপুর খাল, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ খাল এবং ইন্দিরা গান্ধী ক্যানেল, এটা ভারতের সব থেকে বৃহত্তম সেচ খাল। শতদ্রু ও বিপাশা নদীর সংযোগস্থলে হারিক বাঁধ দিয়ে নির্মিত ইন্দিরা গান্ধী ক্যানেল, রাজস্থান খাল ভারতের বৃহত্তম সেচ খাল। এর দৈর্ঘ্য 445 কিলোমিটার। এই প্রকল্পের মাধ্যমে রাজস্থানের প্রায় 15 লক্ষ হেক্টর জমিতে জলসেচ করা হয় এবং শুষ্ক মরু অঞ্চলের রাজস্থান রিজিয়ন আজ সেচ সেবিত শস্যে বেশ কিছু অঞ্চলে চাষাবাদ খুব দারুণভাবে হয় এই ইন্দিরা গান্ধী ক্যানালের মাধ্যমে। এবার দেখো বহুমুখী নদী পরিকল্পনা বা মাল্টিপারপাস রিভার প্ল্যানিং রিজিয়ন। যখন অনেক উদ্দেশ্য নিয়ে যখন একটা নদীর উপর পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনা কিভাবে করা হয়? বাঁধ দেওয়ার মাধ্যমে। এবার এর মাধ্যমে কি কি উদ্দেশ্য থাকে? দেখো, বন্যা নিয়ন্ত্রণ করা হয়, জলসেচ ব্যবস্থার উন্নতি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়, অর্থাৎ যে অঞ্চলে বাঁধ দেওয়া হয় সেখানে জলের গতিবেগকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। জলসেচে পরিবহন করা হয়, বা জলপথে পরিবহন, ভূমিক্ষয় রোধ করা যায়, শিল্পে প্রয়োজনীয় জলের সরবরাহ, পানীয় জলের সরবরাহ করা যায়, মাছ চাষ করা হয়, পর্যটন শিল্প গড়ে ওঠে এবং সর্বোপরি যাতায়াত ব্যবস্থা ও কমিউনিটি উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে এই বহুমুখী নদী পরিকল্পনা। ভারতে একাধিক, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতে একাধিক বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে, যেমন ভাকরা নাঙ্গাল, টেহেরি বাঁধ, মেসেঞ্জার, তিলাইয়া, পাঞ্চেত, দামোদর ভ্যালি কর্পোরেশন, ফারাক্কা, এই যে বাঁধগুলা নির্মাণ করা হয়েছে, মেত্তুর, পেরিয়ার, এই যে বাঁধগুলা নির্মাণ করা হয়েছে, এগুলো নির্মাণের উদ্দেশ্যে এই সবগুলা বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ উৎপাদন, জলপথ পরিবহন অর্থাৎ জলপথে পরিবহন ব্যবস্থার উন্নতি, ভূমিক্ষয় রোধ, মাছ চাষ, পর্যটন কেন্দ্র নির্মাণ প্রভৃতি। দেখো, উত্তর ভারতে বেশ কিছু বহুমুখী নদী পরিকল্পনা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের যৌথ উদ্যোগে ভাকরা নাঙ্গল পরিকল্পনা, হ্যাঁ, তারপরে উত্তরাখণ্ডের তেহেরি পরিকল্পনা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকারের দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা ডিভিসি বলা হয়ে থাকে, পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী ও কংসাবতী পরিকল্পনা, উড়িষ্যার হীরাকুদ পরিকল্পনা, বিহারের কুশি পরিকল্পনা, গুজরাটের সর্দার সরোবর প্রজেক্ট, মহারাষ্ট্রের কয়না পরিকল্পনা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের তুঙ্গভদ্রা পরিকল্পনা, অন্ধ্রপ্রদেশ ও নাগার্জুন সাগর পরিকল্পনা। এই দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর পরিকল্পনা আমাদের পশ্চিমবঙ্গ ও তৎকালীন ঝাড়খণ্ড সরকারের এবং কেন্দ্র সরকারের নেগোসিয়েশনের মাধ্যমে হয়ে থাকে। এই দামোদর নদীকে বলা হতো বাংলার দুঃখ। ওকে, প্রত্যেক বছর এই দামোদর নদীতে ব্যাপক পরিমাণে বন্যা হতো, দিয়ে বাংলা অর্থাৎ পশ্চিম বাংলার বেশ কিছু অঞ্চল যেমন বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া জেলার ঘর বাড়ি, ফসল, গবাদি পশু থেকে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতো, সম্পদ হানি হতো, মানুষ মারা যেত এবং জীবন হানিও ঘটতো। ওকে, সেই কারণে প্রতি বছর এই বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়, যেটা হচ্ছে
দামোদর পরিকল্পনা বা ডিভিসি প্ল্যানিং। কবে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে? দেখো, পরিকল্পনা নেওয়া হচ্ছে 1948 সালে। কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও বিহার সরকার, মানে তখন ঝাড়খণ্ড তো আলাদাভাবে গড়ে ওঠেনি, তাই বিহার সরকার ছিল, কিন্তু এখন ঝাড়খণ্ড সেটা ঝাড়খণ্ড বিহারের সঙ্গে ভেঙে গেছে, ঝাড়খণ্ড আলাদাভাবে উদ্যোগে দামোদর পরিকল্পনার উদ্দেশ্য স্থাপন করা হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন। 1955 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। আর এই প্রকল্পটা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরিবিদ ডব্লিউ.এল. ভারদুইনের নেতৃত্বে টেনেসি ভ্যালি পরিকল্পনা বা টিভিসি থেকে তার অনুসরণ করে, মানে তাকেই মডেল হিসাবে ধরে এই পরিকল্পনা নেওয়া হয়। কোন কোন উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়? বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, জলসেচের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য, খালপথে পরিবহনের জন্য, শিল্পক্ষেত্র স্থাপনের জন্য, শিল্প ও গৃহস্থের জল সরবরাহ, বনভূমি স্থাপন, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ, কৃষি ও শিল্পের উন্নতি প্রভৃতি একাধিক মাল্টিপারপাস নিয়ে এই প্ল্যানিং করা হয়ে থাকে। আর এখানে যে সমস্ত বাঁধ নির্মাণ করা হয় সেগুলো হচ্ছে তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারেজ, বাস এগুলাই হচ্ছে। এবার সুবিধা কি? বন্যা নিয়ন্ত্রণ হয়েছে ওই অঞ্চলে, প্রত্যেক বছর আর বন্যা হয় না, ফলে দামোদরে এখন বন্যার পরিমাণ খুব কম হয়। যখন বন্যা মানে বাঁধের জল ছাড়া হয়, সেই বাঁধের জল ছাড়ার কারণে কৃত্রিমভাবে কিছুটা পরিমাণ বন্যা হতে পারে, কারণ বাঁধের জল না ছাড়লে আবার জল নিয়ন্ত্রণ করা যাবে না, ওই জন্য। তাছাড়া জলসেচের সুবিধা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহনের সুবিধা, পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই অঞ্চলে। আমরা মাইথন, পাঞ্চেত, মেসেঞ্জার এই সমস্ত জায়গা দেখতে যাই। ওকে, তারপর দেখো জলসেচের পদ্ধতি। আমরা জলসেচ করে থাকি তিন ভাবে। সেচ খাল মাধ্যমে, যেমন প্লাবন খাল অর্থাৎ বর্ষার সময় যে খালগুলো প্লাবিত হয়, আর নিত্যবহ খাল, এই দুই ধরনের খালের মাধ্যমে আমরা জলসেচ করে থাকি। তারপর দেখো কূপ ও নলকূপের মাধ্যমে, সেলো মেশিনের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। 53% জমিতে সেলো মেশিনের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। তাছাড়া জলাশয়ের জলের মাধ্যমে পুকুর, দিঘি, খাল, বিল, ঝিল এই সমস্ত জায়গা থেকে 4% জমিতে জলসেচ করা হয়ে থাকে। সেচ খালের মাধ্যমে সুবিধা, এগুলো তোমরা জাস্ট পড়ে নেবে, তেমন কিছুই নেই। এবার ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব। জলসেচের মাধ্যমে কূপ ও নলকূপের মাধ্যমে যে জলটা ব্যবহার করি সেটা তো ভৌম জল, অর্থাৎ মাটির নিচের জল। আর এই মাটির নিচের জল আমরা অতিরিক্ত ব্যবহার করছি সেচ কার্যে, পানীয় জলে, শিল্প ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, ফলে মাটির নিচের জল আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই অতি ব্যবহারের ফলে, অতিরিক্ত ব্যবহারের ফল হিসাবে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেগুলো কি? জলতলের অবনমন ঘটছে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিল, এই গ্রাউন্ড ওয়াটার টেবিল নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ ভৌম জলের পরিমাণ কমে যাচ্ছে। এছাড়া আগে যেভাবে জল আমরা অ্যাভেলেবেল ভাবে পেতাম, বা সেইটা আর পাওয়া যাচ্ছে না। জলের অর্থাৎ পানীয় জল এখন কিনে খেতে হয়, বা বিভিন্ন ভাবে আমরা এখন কল থেকে বা টিউবওয়েল থেকে বা নলকূপ থেকে জল তুলেই খেতে পারি না, কারণ সেই জলে আর্সেনিকের প্রবণতা বাড়ছে এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল সেই জলে থেকে যাচ্ছে। তাই জলকে পরিশুদ্ধকরণের মাধ্যমে আমরা খাচ্ছি, অর্থাৎ জলের খরচ বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র ভৌম জলের অতি ব্যবহারের দরুন। এবং পৃষ্ঠ জলের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কমছে, তার ফলে সারফেস রান অফটা কমে যাচ্ছে এবং বৃষ্টিপাতের জল কমে যাচ্ছে, ভৌম জলের পরিমাণও সেই সঙ্গে কমে যাচ্ছে। এবং ভূমির ধস হচ্ছে, অর্থাৎ ভৌম জল যত উপরের দিকে উঠে আসছে, অর্থাৎ ভৌম জলের অতি ব্যবহারের ফলে ভূমির ধসের প্রবণতাও বাড়ছে, মৃত্তিকার লবণতার পরিমাণও বেড়ে যাচ্ছে। কোনো অঞ্চলে অতিরিক্ত ভৌম জলের ফলে জলসেচ করলে সেই জমিতে লবণতার পরিমাণ বাড়বে, ভৌম জল চরম সংকটের দিকে যাচ্ছে। অতীতকালে অর্থাৎ অদূর ভবিষ্যতে কলকাতা সহ সমগ্র অঞ্চলে ভৌম জলের সংকট দেখা যাবে। এখনো পর্যন্ত ভারতবর্ষ তথা পৃথিবীর বেশ কিছু অঞ্চলে ভৌম জলের সংকট দেখা যায়। দূষণ, এই যে আর্সেনিক দূষণ, ব্ল্যাক ফুট ডিজিজ, ফ্লোরাইড দূষণ, এই সমস্ত দূষণগুলো কেন দেখা যায়? কারণ ভৌম জলের অতিরিক্ত ব্যবহার। এবার দেখো জল সংরক্ষণের গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি। আমরা জলের অপচয় আমাদের বন্ধ করতে হবে এবং জলকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, কারণ জল খুবই মূল্যবান সম্পদ এবং জল জীবন। দূষণ থেকে জলকে রক্ষা করতে হবে। বিভিন্ন ধরনের দূষণ, জল দূষণের যে কারণ আছে সেই কারণগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং জলের সুষম ব্যবহার করতে হবে বা সুষম। দেখা গেল যেখানে 1 বালতি জলের প্রয়োজন সেখানে আমরা 10 বালতি জল ব্যবহার করছি, না, অতিরিক্ত ব্যবহার মোটেই নয়, অর্থাৎ জলের সুষম ব্যবহার করতে হবে। ভৌম জলের যথাযথ ব্যবহার, যে জলটা ভৌম জল
সেই ভৌম জলকে আমরা যথাযথভাবে ব্যবহার করব। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ জনসংখ্যা বেশি হলে জল তো বেশি লাগবে, আর জল বেশি লাগলেই দূষণের পরিমাণ বাড়বে। আর আধুনিক জলসেচের আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ এক জলকে আমরা বিভিন্নবার রিইউজ যাতে করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে তাকে আবার পুনরায় ব্যবহার করতে পারি, তার দিকে মনোযোগ আকর্ষণ করতে হবে। এবং বনভূমি বৃদ্ধি করতে হবে, যার মাধ্যমে জল সংরক্ষণ করা খুবই সুবিধাযুক্ত। জল সংরক্ষণের পদ্ধতি, শহরাঞ্চলে জল সংরক্ষণ করতে হবে কি, ছাদের যে জল আছে, হ্যাঁ, রেইন ওয়াটার হারভেস্টিং যাকে বলা হয়ে থাকে, সেই ছাদের জল ধরে সঞ্চয় করতে হবে, ভূগর্ভে কিংবা কোনো ট্যাঙ্কিতে সঞ্চয় করতে হবে। হ্যাঁ, তার ফলে জলের সারা বছর ব্যাপী সেই সঞ্চিত জলই ব্যবহার করা যাবে। এবং গ্রাম অঞ্চলে কি করতে হবে, খোয়াই বাঁধ দিয়ে মৃত্তিকা জল সংরক্ষণ করতে হবে, কোনো পাহাড়ি অঞ্চলে পুকুর কেটে, হ্যাঁ, বা গ্রাম অঞ্চলের একটা নির্দিষ্ট বৃহৎ অঞ্চলে পুকুর খনন করে দীর্ঘদিন সেখানে জল ধরে রাখতে হবে, আর সেই জল ধরে মানুষ ব্যবহার করবে। জলবিভাজিকা উন্নয়ন, জলবিভাজিকা মানে কি, একটা নির্দিষ্ট নদী গোষ্ঠীর যে উচ্চভূমির জলের আলাদা করে দেয়। দেখো, একটি নদী তার উপনদী শাখা নদী যতটুকু মিলিয়ে স্থান অধিকার করে থাকে তাকে জলবিভাজিকা, একটি নদী তার উপনদী শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে থাকে তাই জলবিভাজিক অঞ্চল বলে। যে ভৌগোলিক অঞ্চলে সব জল একটি মাত্র নদী দিয়ে বয়ে যায় সেই অঞ্চলকে জলবিভাজিক অঞ্চল বলা হয়ে থাকে। এবার এই জলবিভাজিক অঞ্চলের উন্নতি ঘটাতে হবে। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু একটা মডেল হিসেবে কাজ করেছে, কারণ এখানে রেইন ওয়াটার হারভেস্টিং কে বিভিন্নভাবে কাজে লাগানো হয়েছে। 2001 সালে তামিলনাড়ু সরকার কি করেছে দেখো, তামিলনাড়ু সরকার এই সময় আইন প্রণয়ন করে, এর মাধ্যমে গ্রাম ও শহরে নতুন নতুন বিল্ডিং যেগুলো করা হয় সেগুলোতে রেইন ওয়াটার হারভেস্টিং কে বিশেষ গুরুত্ব সহকারে দেখানো হয়ে থাকে। এবং পুরনো বিল্ডিং গুলো ধীরে ধীরে জল সংরক্ষণের পদ্ধতি চালু করা হয়, জল সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে নতুন নতুন তথ্য উদ্বোধন করা হয়ে থাকে, এবং সরকার এতে প্রচুর অর্থও ব্যয় করে। আর বৃষ্টির জল সংরক্ষণের প্রাচীন ও আধুনিক উভয় পদ্ধতি ব্যবহার করা হয়। মানুষের মধ্যে জল সংরক্ষণের সচেতনতাও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ওকে, এবার দেখো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি তো আমরা পড়লাম, রেইন ওয়াটার হারভেস্টিং এখানে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা বিভিন্নভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করব। ওকে, ধন্যবাদ।